আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা বিদ্যা হাসিম, আশা প্রিপারেটরি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, মিস তোমাদের কাছে তোমাদের বিজ্ঞান ক্লাসটি করাবো। তোমাদের ক্লাসে যদি মিস বিজ্ঞান ক্লাসটি করাই, তো আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া আছে আমাদের, ওই সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে আমাদের ওই কয়টা অধ্যায় থেকে পরীক্ষা হবে। তো আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় পড়াবো। তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়টি তোমরা সবাই বের করো এবং হাতে কলম পেন্সিল তোমার যেটা দিয়ে তুমি দাগাও বই, নিজের যখন প্রশ্নগুলো বলি ওটা দিয়ে তুমি রেডি হও। 23 পৃষ্ঠায় আসো। দেখো, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদ মানে হচ্ছে আমরা যে গাছপালাগুলোকে দেখি, এই উদ্ভিদগুলোর বাহ্যিক মানে বাইরের, বৈশিষ্ট্য মানে তার কি কি গুণ আছে বা সে দেখতে কেমন, আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে পড়বো। তো দেখো, প্রধান মূলের রূপান্তর। গাছের যে মূল সেটা আমরা চিনি, এই প্রধান মূলের রূপান্তরটা আমরা আজকে করবো। দেখো, মূলের প্রধান কাজ হলো মাটির সঙ্গে গাছকে আবদ্ধ রাখা। 1 নম্বর প্রশ্ন, মূলের কাজ কি বা মূলের প্রধান কাজ কি? ঠিক আছে, যদি মূল মাটির সাথে আবদ্ধ না থাকতো তাহলে মূল কিন্তু মাটির উপরে উঠে যেত, তখন কিন্তু গাছটা মারা যেত। অনেক সময় গাছ মরে যাওয়া কিন্তু প্রধান কারণ হয় মূলে তার কোনো সমস্যা হচ্ছে, সে তোমার মূল তার নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, এরকম টাইপের কোনো সমস্যা হয়, এই জন্য সে মারা যায়। কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। শোনো, মূলত গাছকে তো আমরা কেউ আর ভাত দেই না যে তুমি ভাত খাও, ভাত খেয়ে তুমি বড় হয়ে যাও। তাহলে গাছ খাবারটা পায় কোথা থেকে? গাছ খাবারটা পায় মাটির নিচের থেকে। সে যে খনিজ লবণ পানিটা পায়, যেমন আমরা গাছের গোড়া যখন পানি ঢালি, সেই পানিটা গাছ কিভাবে পায়? সেই পানিটা গাছ তার মূলের সাহায্যে পায়। তো দেখো, গাজর, মূলা, শালগম আমরা সবাই দেখেছি, এগুলোর সাথে আমরা সবাই খুব পরিচিত। গাজর, মূলা, শালগম। তারপর দেখো, এই এগুলো মূল না কাণ্ড? একটু লক্ষ্য করো, গাজরের গায়ে কি গিট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে? না, নেই। গাজরের গায়ে কিন্তু কিচ্ছু নেই। গাজরের উপরে কিছুটা পাতা আছে, কিন্তু গাজরের গায়ে কোনো তোমার গিট নেই, কোনো পর্ব নেই, মানে কোনো শাখা নেই, কোনো প্রশাখা নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে এরা 4 প্রকার। আকৃতিগত দিক থেকে মূল কয় প্রকার? 4 প্রকার। এটা দাগাও 2 নম্বর প্রশ্ন। মূল আকৃতি, গাজর আকৃতি, শালগম আকৃতি, কন্দাকৃতি, এই 4টা আকৃতির মূল পাওয়া যায়। ঠিক আছে, মূল আকৃতির মূলটা আমরা পড়বো এখন। এরা খাদ্য সঞ্চয় করে, তাই এদের প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ কিন্তু 2 প্রান্তে ক্রমশ সরু, যেমন মূলা দেখবে কিরকমটা হয়, এটার মাঝখানটা মোটা হয়, মূলাটা একটু রসালো টাইপের হয়। তারপর আবার কি হয়, এটার মধ্যভাগটা, মাঝখানে যে ভাগটা আছে সেটা মোটা থাকে। তো দেখো, এই তোমাদেরকে মূলাকৃতি এটা পুরোটাই মুখস্থ করতে হবে। তো এটার পাশে যে বীজ যেভাবে 2টা দাগ দিয়েছি ওভাবে 2টা দাগ দিয়ে দাও, তার মানে এটা তোমাকে পুরোটাই মুখস্থ করতে হবে। গাজর আকৃতি, এরা খাদ্য সঞ্চয় করে। এদের প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিকে মোটা ও নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়। গাজরের মাথার দিকটা একটু মোটা থাকে, নিচের দিকটা যত নিচের দিকে যায় সে কিন্তু চিকন হয়ে যায়। ঠিক আছে, এটাও দাগ দিয়ে দাও, কারণ এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। শালগম আকৃতি, এক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয় করার ফলে গোলাকার, নিচের অংশটি হঠাৎ করে সরু হয়ে যায়। শালগমটা দেখবে গোল হয়ে নিচের দিকে অল্প একটু নেমে গেছে। তো নিচের দিকে যেটুকু নামে সেটা হচ্ছে তার খাদ্য সঞ্চয় করে, খাদ্য উপরের দিকে উঠায়, কিন্তু মাঝখানটাতে খাদ্য সঞ্চয় হয়, এই জন্য সেই জায়গাটা মোটা হয়ে থাকে। এটা হচ্ছে শালগম আকৃতি। আর কন্দাকৃতি হচ্ছে খাদ্য সঞ্চয়ের ফলে এরা কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়, এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। যেমন হচ্ছে তোমার সন্ধ্যামালতি, এটা হচ্ছে কি তোমার মূলটা একটু মোটা হয়ে যাবে, আবার চিকন হয়ে যাবে, আবার মোটা হয়ে যাবে, অনেকটা মিষ্টি আলুর মতো। মিষ্টি আলুটা যেমন একটু মোটা একটু চিকন বাঁকা টাকা হয়, নির্দিষ্ট কোনো আকার নেই, এটাই হচ্ছে কন্দাকৃতি। ওকে, এই 4টা আকৃতি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই 4টা আকৃতি আমরা মুখস্থ করে ফেলবো। রূপান্তরিত অস্থানিক মূল। অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ সম্পূর্ণ করে। অস্থানিক মূলের কয়টা কাজ? 3টা কাজ। দাগ দাও এটা হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন। একটা হচ্ছে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। 3টা কাজ সে করে, খাদ্য সঞ্চয় করে, ভারসাম্য রক্ষা করে, শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে, মানে তার শরীরের বৃদ্ধিটাও সে ঠিক রাখে। যান্ত্রিক তোমার ভারসাম্য, বাইরের যত আঘাত আসে সেইটার সাথে ভারসাম্য মেনে রেখে চলে। এটা হচ্ছে অস্থানিক মূলের কাজ। তো আসো এবার দেখো, আমরা খাদ্য
সঞ্চয়ের জন্য রূপান্তর। বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, মানে হচ্ছে মোটা হয়, বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলু, কন্দামূল, শতমূলী ও ডালিয়ার গচ্ছিত কুন্দমূল ও করলার মালাকৃতি মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল মূল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব বের হবে এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। এটা পুরোটা দাগ দাও, কারণ এটা আমাদেরকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে একটা অস্থানিক মূলের খাদ্য সঞ্চয়ের কাজটি বর্ণনা করো। তো এটা আমাদের পুরোটা মুখস্থ করতে হবে। এটা দেখো, কন্দার মূল। অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা মিষ্টি আলু। তোমাদেরকে একটু আগে মিস বললাম যে মিষ্টি আলুটা তোমার ওটার কোনো নির্দিষ্ট আকার নেই, ওটা কখনো মোটা হয়, কখনো চিকন হয়। তারপর দেখো, গচ্ছিত কন্দমূল। ইহা কন্দমূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে, কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে। এই জন্য এই মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয়। খাদ্য সঞ্চয় এর প্রধান কাজ। গুচ্ছিত কন্দমূল, এটাও তোমার অনুধাবন প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে। তারপর দেখো, নুডলস মূল। এই মূল যখন এই মূলের তোমার অগ্রভাগে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, যেমন আমাদা। দেখো, নুডলস মূলের তোমার একটা ছবি দেওয়া আছে পাশে। মূলাকৃতি মূল, এটা দাগাও, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন। নুডলস মূল দেখতে কেমন হয়, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। মূলাকৃতি মূল, যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তাকে মূলাকৃতির মূল বলে। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। মূলাকৃতির মূল কাকে বলে? যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে তোমার রূপান্তর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, মানে অনুধাবন প্রশ্নের জন্য আসতে পারে। এই মূল মাটির উপরে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে, আহরণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে। এই জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে, যেমন স্তম্ভ মূল, ঠেস মূল, আরোহী মূল, ভাসমান মূল ইত্যাদি। তারপর দেখো, আমাদের এই যে স্তম্ভ মূল, ঠেস মূল, আরোহী মূল, এই 3টা আমরা পড়ে নিব, কারণ হচ্ছে এই 3টা মিলিয়ে আমাদের 2 নম্বরের প্রশ্নটা হতে পারে। যেমন স্তম্ভিত মূলগুলো হচ্ছে যে কাণ্ড ও শাখা উৎপন্ন হয়, এরা খাড়াভাবে মাটির সাথে দাঁড়িয়ে থাকতে পারে। ঠেস মূলটা হচ্ছে কি, ঠেস মানে কি, একটা জিনিসকে তুমি তোমার পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য তুমি তাকে একটা সাপোর্ট দিলা, যে যেমন একটা গাছ যখন পড়ে যায় তখন আমরা তাকে লাঠি দিই, ঠিক তেমনি এরকম ভাবে আমাদের ঠেস মূলটা কাজ করে। আরোহী মূল, এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্বত উৎপন্ন হয়, অন্য কোনো উদ্ভিদ অবলম্বনকে আঁকড়ে ধরে থাকে। তার মানে একটা উদ্ভিদের উপর আরেকটা উদ্ভিদ হয়, সেটা হচ্ছে আরোহী মূল। আচ্ছা, এবার হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে। এই শারীরবৃত্তীয় কার্য সম্পাদন, এটা কিন্তু আসতে পারে তোমাদের 2 নম্বর প্রশ্নের জন্য। পরজীবী শোষক মূল, পরাশ্রয়ী বায়বীয় মূল, ঠিক আছে। এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলে। আর পরজীবী মূলটা হচ্ছে, পরজীবী উদ্ভিদের ক্লোরোফিল থাকে না, তাই তাদের খাদ্যের জন্য আশ্রয়দাতা হিসাবে উদ্ভিদের দেহে মূল প্রবেশ করিয়ে খাদ্য রস শোষণ করে। এই মূলগুলোকে শোষক মূল বলা হয়। শোষক মূল কাকে বলে, এটা দাগাও তোমরা, তোমাদের 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এরপর আমরা দেখো শ্বাসমূল। সুন্দরবনে যেসব উদ্ভিদগুলো আছে, মাটিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে তাদের মূলগুলো কিন্তু সাধারণ মূলের মতো না, তাদের মূলগুলো হয় তোমার শ্বাসমূল। দেখো, এই মূলগুলো ছোট ছোট হয়, ছোট ছোট ছিদ্র আকারে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের 3 নম্বর বা 2 নম্বর প্রশ্নের জন্য এটা আসতে পারে যে এই মূলগুলো কেমন, এই মূলগুলোর বৈশিষ্ট্য কেমন, ঠিক আছে। এরপর দেখো 26 নম্বর পৃষ্ঠায় জনন মূল। কোন কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। কাঁকরোল গাছটা হচ্ছে এমন একটা গাছ, তুমি যদি এই গাছটা এখানে লাগাও, এই গাছটার মূল মাটির নিচে হাঁটে এবং এখান থেকে সে পুরো যে জায়গাটা আছে সেইখানে তার গাছ প্রত্যেক বছর উঠবে, বুঝতে পারছো? এই জন্য বলা হয় কাঁকরোল গাছের মূল তোমার মাটির নিচে হাঁটে। তার মানে এরা জনন মূল, এরা প্রজননে অংশগ্রহণ করে, এদের বৃদ্ধি ঘটে। আচ্ছা, রূপান্তরিত কাণ্ড। দেখো, অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার: ভূনিম্নস্থ, অর্ধবায়বীয়, বায়বীয়, ঠিক আছে। তারপর দেখো, ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য কাণ্ডের আকৃতিগত অবস্থানগত পরিবর্তন ঘটে। এই অবস্থানকে কাণ্ডের রূপান্তর বলে। এটি হচ্ছে আমাদের
7 নম্বর প্রশ্ন আর 8 নম্বর প্রশ্ন হচ্ছে রূপান্তরিত কাণ্ড কত প্রকার ও কি কি। আচ্ছা, ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের বৃদ্ধিকে কি বলা হয় তোমার? ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ড। যেমন মাটির নিচে যে ফসলগুলো হয়, আলু, ওই ফসলগুলোতে তোমার কি হয়? ভূনির্মস্ত কাণ্ডের রূপান্তর ঘটে। যেমন এইটা হচ্ছে 4 প্রকার, এটা পুরোটা তোমরা মুখস্থ করবে। 4 প্রকার: স্ফীতকন্দ, মূলকাণ্ড, রাইজোম কন্দ ও গুড়িকন্দ। ঠিক আছে, তারপর দেখা যে টিউবার, রাইজোম, কন্দ, গুড়িকন্দ, এই 4টা জিনিসই তোমার 4 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। যে আলুর বা তোমার ভূনির্মস্ত কাণ্ডের রূপান্তরটি বর্ণনা করো, তখন তোমরা এই 4টা পড়ে সুন্দর করে এই 4টা থেকে কমিয়ে নিজের ভাষায় লিখতে হবে। 4টা, এই 4টা মিলে, যেমন টিউবার, রাইজোম, কন্দ, গুড়িকন্দ। ওকে, এই 4টা থেকে মিলিয়ে তোমরা লিখতে হবে। এরপর আসো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। এটা কিন্তু 3 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। এটা দেখো কি কি আছে। নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়, এই শাখাগুলো সাহিত্য হয়, এদেরকে অবয়বীয় কাণ্ড বলে। এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। দেখো, নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের বিরুদ্ধ উদ্ভিদ যেগুলো, ওই যে আমরা থানকুচি পাতা বলি না, ওই থানকুনি পাতার মধ্যে তোমার এই ধরনের রূপান্তরগুলো দেখা যায়। নরম কাণ্ডযুক্ত উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়, এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এই ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরকে কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। আচ্ছা, যখন থানকুনি পাতা বাসায় নিয়ে আসে, দেখো ওটার মূলটা সহকারে কিন্তু বাসায় নিয়ে আসে, কারণ এটা মাটির খুব অল্প নিচে থাকে, এবং এটা যখন তোমার উঠানো হয় তখন এটা মূল সহকারে উঠে চলে আসে। এই জন্য এগুলো কিন্তু খুব দুর্বল হয় এবং মাটিতে সাহিত্য মানে শোয়া অবস্থায় থাকে। ঠিক আছে, এটা 4 প্রকার হতে পারে। এটা কত প্রকার হতে পারে? 10 নম্বর প্রশ্ন। অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড কত প্রকার? 4 প্রকার। রানার, স্টোলন, অফসেট, শাখা। এই 4টা রূপান্তরকে তোমরা পড়বে, পড়ে এই 4টা রূপান্তরকে ছোট করে নিজের ভাষায় করে প্রশ্ন লিখবে। আর যদি এটা 4 নম্বরে আসে তাহলে অবশ্যই যা আছে হুবহু তাই লিখতে হবে। দেখো, থানকুনি, দুর্বাঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বে কাক্ষিক মূল থাকে, যে সাহিত্য শাখা জন্ম নেয় তাকে ধাবক বলে। এটা হচ্ছে তোমাদের 11 নম্বর প্রশ্ন, ধাবক কাকে বলে। ঠিক আছে, এইভাবে করে তোমরা 4টা পড়ে নিবে। এরপর দেখো বায়বীয় রূপান্তর কাণ্ড। এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। তাহলে বায়বীয় কাণ্ড কাকে বলে? যে বিশেষ ধরনের কাজের জন্য মূলের যে রূপান্তরিত হয়ে থাকে তাকে বায়বীয় কাণ্ড বলে। এটা হচ্ছে তোমাদের 12 নম্বর প্রশ্ন। এই 12 নম্বর প্রশ্নের 13 নম্বরটা হচ্ছে এরা 4 প্রকারের হতে পারে। ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, থর্ন বা শাখাকণ্টক, স্টেম, টেন্ড্রিল বা শাখা আকর্ষী বা বুলবিল। এই 4টা রকম হতে পারে। তো এই 4টা রকমের ভিতরে যে কথাগুলো আছে তোমরা এগুলো পড়বে, পরে এগুলোকে ছোট করে নিজের মতো করে সাজিয়ে লিখবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমার 3 নাম্বার মানে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা পড়তে হবে। যেমন ধরো প্রশ্ন আসতে পারে বুলবিল কি, তো তখন তোমরা লিখবে কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ড ধারণ করে, একে বুলবিল বলে। এটা হচ্ছে তোমাদের। আচ্ছা দেখো, এখানে আরো কিছু রয়েছে। ফণিমনসা উদ্ভিদটি এক ধরনের কাণ্ড, এই ধরনের কাণ্ডের উদাহরণ। কাণ্ডের চ্যাপ্টা যারা খাদ্য তৈরি করতে পারে কাঠে পরিণত হয়, উদ্ভিদের আত্মরক্ষা কাজ করে। আচ্ছা, ফাইলোক্লাড, এটার উদাহরণ হচ্ছে কিন্তু ফণিমনসা। এটার উদাহরণ কি? ফণিমনসা, এটার উদাহরণ। 14 নম্বর প্রশ্ন এখানে দাগাও। 15 নম্বরটা দাগাও। অনেক সময় কার্তিক মূলক শাখা তৈরি না করে শক্ত সূচালো কাটায় রূপান্তরিত হয়, এগুলোকে থর্ন বলে। হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 16 নম্বরটা দাগাও। জুঙ্কলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্ররক্ষে সুতার মতো সরু লম্বা পেঁচানো অংশগুলোকে, শাখাগুলোকে অকর্ষী বলে। এটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর হচ্ছে বুলবিল কাকে বলে। ঠিক আছে, এরপর দেখো আমাদের রূপান্তরিত পাতা, সেটা হচ্ছে আমাদের তোমার আকর্ষী, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন,
এই যে চারটা রূপান্তর, পাতার রূপান্তর যদি তোমাদের প্রশ্নে আসে, অবশ্যই এই পাতার রূপান্তরটা তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, আকর্ষণ হচ্ছে সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে, এগুলোকে আকর্ষী বলে। এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। খাদ্য সঞ্চয়, পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়, এরা খাদ্য সঞ্চয় করে। তারপর কাদের পাতা রসালো হয়? পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারী। 19 নম্বর প্রশ্ন। 20 নম্বর হচ্ছে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ বা ঝাঁঝরি নামক জলজ উদ্ভিদের পাতায় রূপান্তরিত হয়ে কলসি ফলের মতো রূপ ধারণ করে। এদের মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায়, পরে গাছ তার দেহ থেকে রস শোষণ করা শুরু করে। মানে হচ্ছে কলসির ঢাকনাটা যেরকম, এরকম একটা ঢাকনা থাকে, এটা ঢাকনা দিয়ে দিলে কলসির ভিতরে তোমার, দেখো যেখানে একটা কলসির ভিতরে একটা ছবি আছে, গাছগুলোর পাতাগুলো দেখতেছো কলসির মতো, মানে হচ্ছে একটা তার গাছের মাথার উপরে একটা খোলা একটা জায়গা থাকে, ওইখানে পোকামাকড় ঢুকে যায়, তারপর সে ঢাকনা বন্ধ করে দেয়। তারপর দেখো প্রত্যঙ্গ প্রজনন। কোনো কোনো উদ্ভিদ পাতার কিনারে গুড়ি গজায়, ধীরে ধীরে এসব গুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়। কিভাবে গুচ্ছমূল গজায়? এটা হচ্ছে তোমাদের 20 নম্বর প্রশ্ন।